বৈশাখের তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ, গরমে অতিষ্ঠ জনজীবন। মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস। গরমটা অতিরিক্ত গরম চলতেছে, বাইরে তো প্রচন্ড রাস্তার তাপ, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তখন হয়তো বা তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। জামালপুরে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত 20 জন হাসপাতালে ভর্তি। সিলেট সীমান্তে কারফিউ এবং বিএসএফ এর পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি, সহায়তা নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দা জনপ্রতিনিধিদের। স্থানীয় জনপ্রশাসনের সাথে আমরা সমন্বয় করে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রাখার জন্য আমাদের যে টহলগুলো আগে থেকেও তৎপর ছিল, বর্তমানে আরও সোচ্চার হয়েছে। আবু সাইদ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের মামলায় তৎকালীন ভিসি সহ অনেকের নাম না থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, পরিবারের মামলা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। আবু সাইদের মূল মামলা ভিসির নাম থাকলেও এই প্রশাসনের এখানে ভিসির নাম নাই। তারা তাদেরকে রক্ষা করার জন্য দায় সারা গোছের একটা তদন্ত করেছে। এই জন্য দখল দূষণে মরতে বসেছে নেত্রকোনার ধলাই নদী, নোংরা পানি ব্যবহারে ছড়াচ্ছে রোগবালাই, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। ভোলা বরিশাল সেতু নির্মাণে নতুন করে আশার আলো দেখছে দ্বীপবাসী, কর্মকর্তাদের স্থান পরিদর্শন। বাস্তবায়ন হলে বদলে যাবে 22 লাখ মানুষের জীবনমান। বিরতিহীন সংবাদ সারা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মাঝারি থেকে তীব্র দাবদাহ বইছে দেশ জুড়ে, কয়েকটি জেলায় তাপমাত্রা উঠে আছে 40-এর ঘরে। আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, যা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। খরতাপে অতিষ্ঠ জনজীবন, মানুষের চলাফেরা কমেছে, শ্রমজীবীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। 41.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তপ্ত রোদের প্রখরতা থেকে রক্ষায় চুয়াডাঙ্গায় মানুষজনের চলাচল, কেউ ছাতা হাতে, কেউ বেরিয়েছেন নাক মুখ ঢেকে। টানা চতুর্থ দিনের মতো এখানকার তাপমাত্রা ছুঁয়ে আছে 40-এর ঘর। শ্বাস প্রশ্বাসে যেন আগুনের হোলকা। তীব্র হাঁসফাঁস জনজীবনে আরো দুর্বিষহ করে তুলেছে বিদ্যুতের আসা যাওয়া। শহরে আসতে আসতে এসে গাড়ি চালাচ্ছি, ভাড়া হচ্ছে না, কিন্তু তারপরেও এখন পেট তো চালা যাবে। সিজনালি ফল বেশি, অথচ ফল নিয়ে বসে আছি, কোনো কাস্টমার নেই। গরমে মানুষ বাইরেই বেরোচ্ছে না। তাপদাহের কবলে রাজশাহী জেলাও, এখানকার তাপমাত্রা রেকর্ড হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সড়ক মহাসড়কে চলাচলে চরম দুর্ভোগ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তেমন বের হচ্ছে না কেউ। একটু স্বস্তি পেতে অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়, কেউ প্রাণ জুড়ানোর চেষ্টা করছেন আখের কিংবা লেবুর শরবতে, আর পুকুরের পানিতে স্বস্তির খোঁজে শিশু কিশোরের দল। যশোরের তাপমাত্রাও 40 ছুঁই। কিছুদিন নিয়ন্ত্রণে থাকলেও আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তাপদাহের কবলে পুড়ছে গোটা জনপদ। শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বিপাকে। গরমে মানুষজন কম, রিক্সা ভ্যান নিয়ে অলস সময় কাটছে চালকদের। কেউ বিশ্রাম নিচ্ছেন ছায়াতলে। আধা ঘন্টা 1 ঘন্টা গাড়ি চালাই দিয়ে পরে আবার গাছতলায় যে বিশ্রাম করতে হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখছি স্যালাইন দিচ্ছে, তো সে আর কতটুকু, তাতে তো আর মানে মানুষের স্বস্তি হচ্ছে না। মানে পুরো মনে হচ্ছে দাবদাহ, মুখ টুক পুড়ে যাচ্ছে রাস্তায় বেরোলে। উত্তরের জেলা রংপুরেও বইছে মৃদু তাপদাহ। প্রকৃতিতে তীব্র উত্তাপ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ভিড় বেড়েছে শরবত আর ডাবের দোকানে। রোদের জ্বালায় বাড়াইতে পারতেছি না, এই রাস্তার ধারে ধারে ছায়া জায়গায় বসে জিরাচ্ছি। যে পরিমাণ গরমের তাপমাত্রায়, সেজন্য আমরা আজকে ডাব খাইতে আসলাম। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে এমন পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকবে। এই তাপমাত্রাটা কমানোর সম্ভাবনা খুব একটা নাই। আগামী 2 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, দেন তাপমাত্রাটা কিছুটা ফল করার সম্ভাবনা রয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
যেমনটি বলছিলাম, চুয়াডাঙ্গায় আজ রেকর্ড তাপমাত্রা। আমরা একটু দেখে আসতে চাই কেমন আছেন চুয়াডাঙ্গাবাসী। সহকর্মী জিসান আহমেদ অপেক্ষা করছেন আমাদের জন্য। জিসান, বেলা যেহেতু প্রায় শেষের দিকে, ঠিক এই মুহূর্তে গরমের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে? সারাদিন তো রেকর্ড করা হয়েছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। কেমন আছেন চুয়াডাঙ্গাবাসী? বৃষ্টি, চুয়াডাঙ্গার মানুষ খুব একটা ভালো নেই। টানা 4 দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি থেকে অতি তীব্র আকারের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42 ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা কিছুটা কমেছে, সেটা 41.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সামান্য পরিমাণে কমলেও গরমের তীব্রতা অনুভূতি একটুও কমেনি, কেননা বাতাসের আর্দ্রতা গতকালের থেকে আজ বেড়েছে। একই সাথে কিন্তু সূর্যের প্রখরতা, উত্তপ্ত পরিবেশ আজও বিরাজ করছে। চুয়াডাঙ্গার মানুষ হাঁসফাঁস করছে, বিপর্যস্ত হয়ে পড়েছে। সব মিলিয়ে আসলে সবাই ঘরবন্দি থাকার চেষ্টা করছে, কিন্তু যেসব খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা আসলে ঘরে থাকতে পারছেন না। কাজের সন্ধানে তাদেরকে প্রতিনিয়ত বাইরে বের হতে হচ্ছে। এই তীব্র রোদ গরম উপেক্ষা করেই কিন্তু তারা বাইরে বের হচ্ছেন, কাজের সন্ধানে ছুটছেন। অনেকে কাজ পাচ্ছেন, অনেকে কাজ পাচ্ছেন না। একই সাথে কিন্তু যেসব লোকজন বাইরে বের হচ্ছেন তারাও কিন্তু আসলে ছাতা মাথায় দিয়ে, সাথে পানির বোতল নিয়ে তারা বের হচ্ছেন। সর্বোচ্চ প্রস্তুতি সবাই নিয়েই কিন্তু বের হচ্ছেন। শহরের যেসব গাছগুলো রয়েছে সেই গাছের নিচে অনেকেই বিশ্রাম নিচ্ছেন। বিশেষ করে অস্থায়ী যেসব শরবতের দোকান, ডাবের দোকান রয়েছে সেখানে সাধারণ পথচারীরা কিন্তু আসলে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, এখনো পর্যন্ত আগামী 13ই মে পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে আরও 2 দিন কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে। অর্থাৎ তাপমাত্রা যে খুব বেশি কমবে এরকমও না। হয়তোবা 13 তারিখে একটি বৃষ্টি বলয়ের সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি বলয়টা অনেকটাই কমে আসলে, বৃষ্টিটা যদি হয়, বৃষ্টির সম্ভাবনা থাকলে তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে, স্বস্তি ফিরতে পারে। একই সাথে এই গরমের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ চুয়াডাঙ্গার 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগ বালাই বাড়ছে, গরমজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া, পানিবাহিত যেসব রোগ রয়েছে এবং হিট স্ট্রোকের মতো রোগ বালাই বাড়ছে। শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা নিয়মিত পরামর্শ দিচ্ছেন এই রোদ থেকে, গরম থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। সব মিলিয়ে আসলে চুয়াডাঙ্গার মানুষ ভালো নেই, আবারও বলতে হচ্ছে ভালো নেই যা দেখলাম। অনেক ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন জিসান। মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাত শুরু হবে, একই সাথে তাপমাত্রাও নেমে আসবে। সকালে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানিয়েছেন, আগামীকালও ঢাকায় তীব্র তাপদাহ চলবে, তবে তাপমাত্রা 40-এর উপরে থাকলেও বিকেলের পর থেকে দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার উত্তরাঞ্চলে বৃষ্টি শুরু হবে। 13 মে থেকে সারা দেশে যে বৃষ্টিপাত হবে তা 20 মে পর্যন্ত চলবে। সেক্ষেত্রে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমবে। এই অস্বস্তিকর অবস্থা আর আজকে এবং আগামীকালকে পর্যন্ত থাকতে পারে। তবে আগামীকালকে দেশের উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে পারে, উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী পরশু দিন অর্থাৎ 13 তারিখে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং তখন থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে। জামালপুরের ইসলামপুরে শিক্ষার্থী ভর্তি নিয়ে 2টি মাদ্রাসার মধ্যে রেষারেষির জের ধরে সংঘর্ষ হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘাতে জড়ায় দুপক্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। জামালপুরের ইসলামপুর উপজেলার করইতলা এলাকা। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত শত শত মানুষ, রণক্ষেত্র পুরো এলাকা। পুলিশ জানায়, গ্রামের পাশাপাশি 2 মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে 2 প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এ নিয়ে শনিবার দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রোববার সকালে শুরু হয় সংঘর্ষ। ঘটনার সূত্রপাত ভর্তিকে কেন্দ্র করে গতকালকে একটু হালকা মারামারি হয়েছিল। ওই মারামারির প্রেক্ষিতে আজকে আবার 2 পক্ষ মীমাংসা করতে যে আবার মারামারি, 2 মাদ্রাসার হুজুরের ভিতরে গন্ডগোল মারামারি আছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা 7 জনকে ধরে নিয়ে আসছি। ঘটনার বিস্তারিত তদন্ত চলতেছে। কেউ যদি অভিযোগ দায়ের করে তার প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জাহিদ হাসান, যমুনা নিউজ।
সিলেট সীমান্তে মেঘালয়ের রাত্রিকালীন কারফিউ এবং বিএসএফ এর পুশ ইনের ঘটনায় বিজিবি সতর্ক অবস্থানে আছে। জাফলং, তামাবিল, জয়ন্তাপুর সহ সীমান্ত এলাকাগুলোতে রাতে টহল জোরদার করেছে বিজিবি। অনুপ্রবেশ এবং পুশ ইন ঠেকাতে সীমান্তের মানুষ সহ জনপ্রতিনিধিদের সহায়তা নেওয়া হচ্ছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হচ্ছে। গত 3 দিনে শুধু মৌলভীবাজার সীমান্ত দিয়ে 59 জনকে পুশ ইন করেছে বিএসএফ। বিজিবি বলছে সীমান্ত সুরক্ষায় তারা কাজ করছেন। বর্ডার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে এবং আমাদের যে পূর্বের যে পরিস্থিতি ছিল সেটাকে জারি রাখার জন্য স্থানীয় জনপ্রশাসনের সাথে আমরা সমন্বয় করে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রাখার জন্য আমাদের যে টহলগুলো আগে থেকেও তৎপর ছিল বর্তমানে আরও সোচ্চার হয়েছে এবং আমি নিশ্চিত যে এখন পরিস্থিতি ভালো। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকাতে আখাউড়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। সকালে উপজেলার সীমান্ত ঘেঁষা বাউতলা সিএনজি স্ট্যান্ডে সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়ন মতবিনিময় সভার আয়োজন করে। বিজিবি জানায় সীমান্ত নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে। ত্রিপুরা রাজ্য থেকে আখাউড়া সীমান্ত পথে ভারতীয় বিএসএফ এর পুশিন ইস্যুতে আলোচনা হয়, আর সেই সাথে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক বিষয়ে আলোচনা হয়। সভায় স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টজনরা অংশ নেয়। অতিরিক্ত সতর্কতার সাথে সীমান্তে টহল করছি যেন পুশিং এবং পুশব্যাক না হইতে পারে। সীমান্তে মাদক মানব পাচার যেন না হইতে পারে, তার জন্য অতিরিক্ত সতর্কতার সাথে আমরা টহল করছি। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে 2 তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় 25 জনের নামে মামলা হয়েছে। সকালে মুক্তারপুর নৌপুলিশের উপপরিদর্শক মিলন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে নারীদের মারধর করা নেহাল আহমেদ, জিহাদ সহ অজ্ঞাত যারা রয়েছেন তাদেরকে আসামি করা হয়েছে এবং পুলিশ জানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় মামলা হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, মারধর, ভাঙচুর, ক্ষতি, হুমকির অভিযোগ আনা হয়েছে। এর আগে শনিবার দুপুরে সদর থানা পুলিশের কাছে নেহাল আহমেদ জিহাদ আত্মসমর্পণ করে। মামলার পরে তাকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার রাতে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এনে এমভি ক্যাপ্টেন লঞ্চে স্থানীয়দের সাথে সংঘাত আর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় 2 নারীকে প্রকাশ্যে মারধরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রংপুরে আবু সাইদ হত্যার প্রায় 9 মাস পর রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলেও তৎকালীন ভিসি প্রক্টর সহ অনেকের নাম নেই। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আইনজীবীরা বলছেন পুলিশের এজাহারে থাকা অনেক আসামির নাম বিশ্ববিদ্যালয়ের করা মামলায় নেই। এতে মামলাটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 16 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল রংপুর। পুলিশের গুলিতে শহীদ হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ঘটনার 9.5 মাস পর গেল 7 মে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 71 জনকে আসামি করা হয়েছে। সহিংসতার মামলা ছাত্রদের উপরে যারা আঘাত করেছে সেই আঘাতকারীদেরকে আমরা ভিডিও দেখে দেখে চিহ্নিত করে করে আমরা নামগুলো লিখেছি। এর বাইরে আরো অনেক আছেন। অথচ হামলায় সম্পৃক্ত 28 জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর তথ্য প্রমাণ গত 27 ফেব্রুয়ারি ভিসির কাছে জমা দেন শিক্ষার্থীরা। ওই তালিকা থেকে আসামিদের মধ্যে নাম এসেছে মাত্র 13 জনের। নাম নেই তৎকালীন উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, রেজিস্ট্রার আলমগীর চৌধুরী, সাবেক রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ শেখ হাসিনার নাম। হামলায় নেতৃত্ব দেয়া 12 কর্মকর্তা, কর্মচারী সহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নামও বাদ পড়েছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আবু সাইদের মূল মামলা ভিসির নাম থাকলেও এই প্রশাসনের এখানে ভিসির নাম নাই। যারা এই আন্দোলনের সাথে সম্মুখে এবং পিছনে ইন্ধনদাতা ছিল এবং এই হামলার সাথে জড়িত ছিল, বাট তারা এই মামলায় নেই। সংযোজন, বিয়োজন এখানে অব্যাহত প্রক্রিয়া। এটা আগামী দিন আমরা সিন্ডিকেটের মাধ্যমে আবারও অধিক তদন্তের জন্য যাবে, সেই অনুযায়ী আমাদের সবকিছু হবে। এখানে আমার ব্যক্তিগত বিষয় না। আইনজীবীরা বলছেন পরিবারের দায়ের করা আবু সাইদ হত্যা মামলার এজাহারে 24 জনের নাম আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলার আসামিদের মধ্যে ভিসি সহ গুরুত্বপূর্ণ 6 জনের নাম নেই। এতে মামলা ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে প্রধান কর্তা ভিসি, তারপর হচ্ছে
প্রধান প্রশাসনিক কর্মকর্তা প্রক্টর এনারা আসলে এই মামলায় নাই, এটা অবশ্যই দুঃখজনক আর কি। এনাদের থাকা উচিত ছিল এই মামলায়। তারা তাদেরকে রক্ষা করার জন্যে উদুরপুন্টি বুদুরঘাড়ি দেওয়ার জন্য একটা দায় সারা গোছের একটা তদন্ত করেছে। এই জন্যে যদিও পুলিশ বলছে মামলার তদন্ত চলছে, ছাড় পাবে না প্রকৃত দোষীরা। সর্বমোট ৭১ জনকে এজাহার নামিয়ে করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রথমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছেন, তারপরে গতকালকে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আমরা সেই ফৌজদারি অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করেছি এবং অভিযান অব্যাহত আছে। সাঈদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র, নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী কারাবন্দী। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হাজির করা হয়েছে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাজশাহীতে মহানগর বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পদ বঞ্চিত সদস্যরা। তাদের অভিযোগ, দলে আওয়ামী সন্ত্রাসীদের ঢুকিয়ে হাইব্রিড করা হচ্ছে। দুপুরে সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টো লিখিত বক্তব্য পাঠ করেন। বলেন, কমিটির নেতারা আওয়ামী ও সহযোগী সংগঠনের সদস্যদের প্রত্যক্ষভাবে আশ্রয় দিচ্ছেন। পতিত ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের জন্য প্রত্যক্ষভাবে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মহানগর বিএনপির একাংশের দাবি, এসব কর্মকাণ্ড বিএনপির নীতি আদর্শ পরিপন্থী। দীর্ঘদিন ধরে নির্যাতিত হামলার শিকার ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হচ্ছে। আগামী ২০ মে মহানগর বিএনপির আসন্ন কাউন্সিল পেছানো এবং প্রকৃত নেতাদের নিয়ে কাউন্সিল গঠনের দাবি তোলেন নেতাকর্মীরা। দখল দূষণে মৃতপ্রায় নেত্রকোনা শহরের ধলাই নদী পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নোংরা পানি ব্যবহারে রোগবালাই বাড়ছে, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। যদিও নদী রক্ষার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। কচুরিপানায় ঢেকে গেছে নদীর বুক, পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, সাথে দখলের ছড়াছড়ি। মৃতপ্রায় নেত্রকোনা শহরের ধলাই নদী। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়েই এমন চিত্র। প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, মিশছে নোংরা পানি, থামছে না দখল। একের পর এক গড়ে উঠছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। এভাবেই চলছে বছরের পর বছর। নোংরা আবর্জনা ভরা, পানি চলাচল করতে পারে না। এই যে কচুরি পানার জন্য বর্ষাকাল আসলেও নদী ভরে না পানিতে। ময়লা আবর্জনা ফালায় নদীটাকে একবার ভরাট করে ফেলছে। 2009 পর্যন্ত নদীটা চলমান ছিল এবং অনেক লোকজন এখান থেকে জীবিকা নির্বাহ করছে। স্থানীয় অনেকেই নদীর দূষিত পানি ব্যবহার করছেন, আক্রান্ত হচ্ছেন নানা রোগে, সাথে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশ পরিবেশে। পচা মশা দিয়ে রাস্তাঘাট কেমন নোংরা রেতে রাখছে, মশা লাগে ঘরে ধরে যাওন যায় না। কচুরি চুলকানিতে মানুষ নদীতে নামতে পারে না। নামলে মানুষের শরীর অসুখ হয়ে যায়, শরীরে চুলকায়, শরীরে খুজলি পাচ্ছ হয়। আমরা চাই পরিবেশ সুন্দর হোক, আমাদের এই নদী খনন করা হোক, নদীতে যেন মাছ ধরতে পারে, আগের মতো নদীর আস্থা ফিরে আসে। পৌর মেয়রের দাবি, নদী রক্ষায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে, করা হবে সৌন্দর্য বর্ধনও। সামনে যে বর্ষা আসছে, সেক্ষেত্রে এই কচুরিপানা যদি চলে যাওয়ার পরে আমরা এখানে একটা ভালো প্ল্যান করব যে এই পরবর্তীতে যে ছোট ফেনা বা কচুরিপানাগুলো আসে, সেটাকে যদি আমরা সাথে সাথে উঠায় ফেলতে পারি এবং আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রবাহমান রাখতে পারবো। ধলাই নদীটি নেত্রকোনার পাশাপাশি ময়মনসিংহ দিয়েও প্রবাহিত হয়েছে, দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। রাকিব সরকার, যমুনা নিউজ। মাত্র ৩ জন মেডিকেল অফিসার দিয়ে চলছে টাঙ্গাইলের সখীপুরের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অথচ সরকারি ওয়েবসাইটে ২০ জন স্বাস্থ্য কর্মকর্তার নাম রয়েছে। এতে করে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়েছে রোগীরা। প্রায় ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা টাঙ্গাইলের সখীপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক সংকটে ধুকে ধুকে চলছে হাসপাতালের কার্যক্রম। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের ২০টি পদ থাকলেও খালি রয়েছে ১৫টি। অভিযোগ আছে দায়িত্বপ্রাপ্ত ৫ জনই বেশিরভাগ সময় অনিয়মিত। মাসখানেক ধরে অনুপস্থিত রাজিয়া সুলতানা নামের একজন, কানাডা চলে গেছেন আয়েশা সিদ্দিকা নামের আরেকজন। এছাড়া হাসপাতালের এক্স-রে ও আলট্রাসোনোগ্রামের যন্ত্র থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তাই উচ্চ মূল্যে ক্লিনিকই একমাত্র ভরসা রোগীদের।
এই অঞ্চলের মানুষ সব ট্রেনে আসছে বুঝছেন, এই ডাক্তার কটা 3টা 4টা বাস এই পর্যন্ত না এই শোকপুর হসপিটালে। এখানে আসলে দেখা যায় একটু সামান্য কিছু হইলে রেফার করে দেওয়া হয়। আমাদের হসপিটালে ডাক্তার বেশি লাগবে, এখানে 3টা ডাক্তার আছে। ইমার্জেন্সিতে 24 ঘন্টা 3 শিফটে 3 জন ডক্টর লাগে। তো 3 জন ডক্টর দেওয়ার পর আমি আউটডোরে যে ডক্টর বসাবো সেই ডক্টরই আমার নাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, চিকিৎসক সংকট থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। নতুন করে নিয়োগ হলে সেবার মান স্বাভাবিক হওয়ার আশা তার। একই কথা জানালেন সিভিল সার্জন। সেপ্টেম্বরের মধ্যে হয়তো আমাদের 2000 নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তো এরকম হলে হয়তো আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠতে। চিকিৎসকরা আপনারা জানেন এটা 2 বছর পরে হায়ার ডিগ্রির জন্য ওনারা কোর্সে চলে যায় বিভিন্ন মেডিকেল কলেজে। এই জন্য কি চিকিৎসকের সংকট আছে, এই ব্যাপারে আমার যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। উনি যথাসম্ভব চেষ্টা করবে বলে জানিয়েছে, সে কিছু হয়তো পোস্টিং করবে। জেলার 12টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে চিকিৎসক সংকট। জেলাবাসীর দাবি, অতি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক নিয়োগ দিয়ে তাদের সঠিক সেবা নিশ্চিত করা হোক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সরকারি ভান্ডারে ধান বিক্রিতে অনীহায় চাঁদপুরের কৃষকরা। অনেকের দাবি প্রক্রিয়া জানে না তারা, আবার হয়রানির অভিযোগও করেছে কেউ কেউ। তাই বাধ্য হয়ে ফরিয়াদের কাছে ধান বিক্রি করছেন, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য কর্মকর্তা। দিগন্ত বিস্তৃত মাঠে সোনালী ধান, চারপাশে পাকা ধানের মৌ মৌ গন্ধ। ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত কৃষানীরা। তবে ফলন ভালো হলেও হাসি নেই চাঁদপুরের বেশিরভাগ কৃষকের মুখে। তারা বলছেন, মিলছে না ফলনের ন্যায্য দাম। সরকারি ভান্ডারে শস্য বিক্রির প্রক্রিয়া না জানায় বঞ্চিত হচ্ছেন অনেকে। বাধ্য হচ্ছেন কম দামে ফরিয়াদের কাছে ধান বিক্রি করতে। সরকারের কাছে পারি নাই, আমরা হালকা খরিদ্দারের কাছে বিক্রি করে ফেলাই। দেশে কাঁচা মাছা বিক্রি করে ফেলাই, যখন কাঁচা উঠতে আছে তো কাঁচা ক্ষেতের টানি উঠিয়ে বিক্রি করে ফেলাই। আবার ইচ্ছে থাকা সত্ত্বেও ভোগান্তি এড়াতে খাদ্য গুদামের পরিবর্তে অনেকে কম দামেই খোলা বাজারে ধান বিক্রি করছেন। তাদের অভিযোগ, সরকারি প্রক্রিয়ায় ধাপে ধাপে হয়রানির শিকার হতে হয়। ওরা কি যা লাগে তার রাইকা, তারপরে বাকিটা আমরা ব্যবসায়ীদের কাছে দোকানে নিয়ে বেচে বাজারে বিক্রি করছি, সরকারি লোকে তো নেয় মূর্তি। পরিসংখ্যান বলছে, গেল 5 বছরে চাঁদপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা ছিল 32,208 মেট্রিক টন, কিন্তু কেনা হয়েছে 22,202 মেট্রিক টন। তবে ধান বিক্রি করতে কৃষকের ভোগান্তি ও হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য কর্মকর্তা। এ ধরনের অভিযোগ সত্যি নয়। আমরা একটা জিনিস নিশ্চিত করতে চাই যে প্রকৃত ধান চাষি থেকেই আমরা ধান নিব, এবং সেটা অবশ্যই কৃষি বিভাগের প্রত্যয়নের মাধ্যমে আমরা নিব। এবছর ধান সংগ্রহে কোনো অনিয়ম যেন না হয়, সেজন্য সতর্ক থাকার কথা বলছেন জেলা প্রশাসক। এই সংগ্রহে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি, যাতে প্রকৃত কৃষকরাই ধান আমাদের এলএসডিতে দিতে পারে। এই ব্যাপারে আমি অলরেডি নির্দেশনা দিয়েছি, এবং ধান এবং চালের জন্য মান যেন বজায় থাকে, ময়েশ্চার যেন ঠিক থাকে, সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছি। চাঁদপুরে গেল 5 বছরে 5,84,600 হেক্টর জমিতে মোট ধান উৎপাদন হয় প্রায় 16,58,300 মেট্রিক টন। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। নতুন করে আশার আলো দেখাচ্ছে ভোলা বরিশাল সেতু। ভোলাবাসী স্বপ্নের সেতু নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্মকর্তারা, এবং দ্বীপ জেলার বাসিন্দারা বলছেন, সেতু হলে জীবনমান বদলে যাবে। যোগাযোগ ব্যবস্থা সহজ হলে শিল্পে সমৃদ্ধি পাবে ভোলা। একটি সেতু হলেই বদলে যাবে প্রায় 22 লাখ মানুষের জীবনযাত্রা। সড়ক পথে সারা দেশের সাথে যুক্ত হবে দ্বীপ জেলা ভোলা। মুছে যাবে বিচ্ছিন্ন দ্বীপ উপাধি। দেশের অন্যান্য জেলার চেয়ে পিছিয়ে রয়েছে শুধু একটি মাত্র ব্রিজের অভাবে। যখন ভোলা বরিশাল ব্রিজটি হবে তখন আমরা পদ্মা সেতুর সুবিধাটি পুরোপুরিভাবে পাব। ভোলার সাথে সারা দেশের যোগাযোগের একমাত্র উপায় নৌপথ। সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা না থাকায় শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে অনেকটাই পিছিয়ে বাসিন্দারা। তবে এবার নতুন করে আশার আলো দেখাচ্ছে ভোলা বরিশাল সেতু। ভোলা শহর থেকে বরিশাল শহরে পৌঁছাইতে একমাত্র বাহন হলো লঞ্চ অথবা স্পিডবোট, তাতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আমাদের ভোলাতে কোনো ভালো ভার্সিটি নাই,
আর তার জন্য আমরা এই যে বাইরে যেতে হয়, বিশেষ করে বরিশাল, ঢাকা অথবা বিভিন্ন অন্যান্য শহরে যেতে হয়। দেশ স্বাধীন হয়েছে অর্ধ শতাব্দীরও বেশি সময়, কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে আমরা সংযুক্ত হতে পারিনি। এই বৈষম্যের আমরা নিরসন চাই, এই অভিশাপ থেকে মুক্তি চাই। দীর্ঘদিন ধরেই ভোলা বরিশাল সেতুর দাবি জানিয়ে আসছে জেলাবাসী, কিন্তু এত বছরেও গড়ে ওঠেনি স্বপ্নের সেতু। অবশেষে ৮ মে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন ও সেতু বিভাগের সচিব আব্দুর রউফ ভোলা সফর করেন। সেতুর জন্য স্থান পরিদর্শন করেন তারা। এরই মধ্যে সেতু নির্মাণের প্রস্তাবনাও দেওয়া হয়েছে। প্রায় ১১ কিলোমিটার দৈর্ঘ্যের ভোলা বরিশাল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৭,০০০ কোটি টাকার বেশি। আমি পুরো বলবো না যে জানুয়ারির ভিতরে হবে, কারণ হয়তো আগেও একটু হতে পারে। আমাদের রৌফ সাহেব যেমন আমাদের বলে একটু আগে হতে পারে, একটু পরে হতে পারে, কিন্তু হবে। হ্যাঁ, কারণ এর ভিতরে অনেকগুলো ব্যাপার রয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং ডিসিশন রয়ে গেছে, আমাদের ঠিকমতো ফান্ডিংটা পাচ্ছি কিনা। ১৭,০০০ কোটি টাকার কথা বললেন আমাদের সমীক্ষাতে যেটা আছে, এটাও প্লাস মাইনাস হতে পারে যদি আপনাদের যে নতুন দাবি আসলো আজকে, রেল লিঙ্ক থাকার সুবিধা, গ্যাস লাইনটা নেওয়ার সুবিধা যদি আমরা ইনকর্পোরেট করি এবং বিদ্যুৎ লাইন যদি এখানে যে ইন্টিগ্রেট করা হয়, তাহলে ন্যাচারালি দাম কিছুটা বাড়বে। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধশালী ভোলা, অথচ শিল্প কারখানা গড়ে উঠেছে হাতে গোনা ৩-৪টা। জেলাবাসীর দাবি সেতু হলে এ অঞ্চলে গড়ে উঠবে শিল্প কারখানা, কর্মসংস্থান হবে লাখো মানুষের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মা যিনি শিখিয়েছেন পৃথিবীর অনুভূতিগুলো কিভাবে অনুভব করতে হয়, কিন্তু তার অনুভূতির খবর আমরা কতটুকু রাখি? মায়ের চোখে পৃথিবীর আনন্দ দুঃখ দেখে দেখে বড় হই আমরা। গর্ভধারিণীর কষ্টগুলো কি দেখতে পাই? সন্তানকে প্রতিষ্ঠিত করতে জীবন পার করা মানুষটার জীবনের যে কত অপূর্ণ ইচ্ছে, সেই খোঁজ কি কখনো নিয়েছে? এরকমই কয়েকজন মায়ের অপূর্ণ ইচ্ছের কথা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। সন্তানকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এক জীবন পার করা এই মায়ের ইচ্ছে ছিল ছেলের সাথে থাকা। বিদেশে পাড়ি জমানো ছেলের হয়তো সেই ইচ্ছেতে সাড়া দেওয়ার সময় হয়ে ওঠেনি। একটা ইচ্ছাই ছিল যে ছেলের সাথে থাকবো, কিন্তু থাকতে পারিনি। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর এই বাড়ি ছেড়ে এখন মেয়ের সাথে আছি, এটাই আমার মনের কষ্ট। মা নিজের সাধ্য ছাড়িয়ে পৃথিবীর সর্বোচ্চ সুখের চূড়ায় নিয়ে যেতে চান সন্তানকে। এই জার্নিটা পার করতে করতে অবকাশ হয় না নিজের জন্য ভাবনার। আমি তো আমার জন্য কিছু করি নাই, আমার কোনো আইডেন্টিটি নাই, কোথাও গেলে আমার লিখতে হয় আমি হাউস ওয়াইফ। এটা আমার কাছে খুবই একটা কষ্ট দেয় যে আমার তো হাউস ওয়াইফ থাকার কথা ছিল না। আমার বোনরাও চাকরি করছে, আমি কেন কোথাও ঢুকি নাই। এখন ওই সময় ফিল করি না, এখন ফিল করি যে আমার নিজস্ব কোনো আইডেন্টি কেন থাকলো না। হ্যাঁ, একটা হয়তো ভালো চাকরি করতে পারতাম, আমারও এডুকেশন ছিল। আমি সবচেয়ে বড় কথা বিয়ের পরে আমার আমি মা হওয়ার পরে আমি পুরো পড়াটা শেষ করেছি। মা মানেই তো সন্তানের সর্বস্ব বিলিয়ে দেওয়ার চিরায়ত উপাখ্যান। মায়েদের কাছে যখন জানতে চাওয়া জীবনের সাফল্যের উপলব্ধি, তখন বারবার উঠে আসে সন্তানদের সাফল্যের তালিকা। অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাচ্চাদেরকে করতে গিয়ে নিজে একটু হিমশিম খেয়ে পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। এটা তো একটু আফসোস একটু থাকেই যে সবাই বাচ্চারা শিক্ষিত, আমিও শিক্ষিত হতাম বা একটা চাকরি করতাম, খুব ইচ্ছা ছিল, তো হয় নাই। এখন এইটুকুন আফসোস, কিন্তু বাচ্চাদেরকে মানুষ করতে পেরেছি, এটাতে অনেক বড় সার্থক। মায়ের নিজের অনেক ইচ্ছে পূর্ণতা পায়নি হয়তো, কিন্তু তাতে কি এক বিন্দু আফসোসও অনুভব করেন না এই অপূর্ণতায়। লেখাপড়াটা আমি কখন কিভাবে পিছিয়ে গেলাম ওই সময় আমি বুঝতে পারিনি, যার ফলে আমার না পিএইচডি প্রোগ্রামটা হয় নাই। আমি জীবনের শেষ প্রান্তে এসে অবসরকালীন সময়ে মাঝে মাঝে এটা মনে হয় আমি আরেকটু চেষ্টা করলে হয়তো আমি পিএইচডি প্রোগ্রামটা কমপ্লিট করতে পারতাম। মাকে ভালোবাসতে কোনো একটি নির্দিষ্ট দিনক্ষণের দরকার হয় না, তবু একটি দিন থাকুক না শুধুই মার জন্য। না হয় একটি দিন মনে করিয়ে দিলাম, মা তুমি আছো আমার পৃথিবী জুড়ে। এই যে একটা দিন হয়, মা তো প্রতিদিনই, মার কোনো নাই, কিন্তু এই যে একটা করে গিফট দেয় বাচ্চারা হাসি খুশি ভাবে, তো ওটা তো একটা সার্থক মনে হয় যে বাচ্চারা যে মাকে দিচ্ছে। মাকে অসম্ভব শক্তিতে পূর্ণ করে পৃথিবীতে পাঠান সৃষ্টিকর্তা নিজে। সেই ভালোবাসার শক্তি পরিমাপ অথবা প্রকাশ অসম্ভব। তবু বলি, মা তোমায় অভিবাদন। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।